সমাধান করার লক্ষ্যে বা এটার জন্য জনগণের কাছে যাওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম এবং জনপ্রতিনিধিত্ব মূলক কোনো একটা অবস্থান ছাড়া আসলে ইফেক্টিভলি জনগণের জন্য অনেক কিছু করা যায় না। এই কারণে আমি আসলে এগিয়ে আসছি। আর আমার পরিচয় হলো, আমি মেজর রিটায়ার্ড রেজাউল করিম। আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে আ অবসরে আসার পর থেকে আমি আ বিভিন্ন সামাজিক কার্যকলাপ এবং কর্মকাণ্ড প্লাস আমার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন প্রতিবাদমূলক বক্তব্য, লেখালেখি, গবেষণা এবং আ আমি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। এবং অত্র এলাকায় আমি আ ২০১৪ সাল থেকে অ্যাক্টিভলি আমি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। তার পূর্বে আমি চাকরিতে থাকাকালীন অবস্থায় যতদিন পর্যন্ত সেনাবাহিনীতে চাকরি করছি, সরকারি চাকরি করেছি, ততদিন পর্যন্ত আমি দূর থেকে যতটুকু পেরেছি করেছি। এবং আমার ছাত্র জীবনে আমি আবার এই এলাকায় আ আ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত ব্যাকগ্রাউন্ড। এছাড়াও এর বাইরে আমি আওয়ামী লীগ গভর্নমেন্টের ১৭ বছরের এই আ সময়ে আমি যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছি এবং জুলুমের শিকার হয়েছি। আমার চাকরির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আ বিভিন্ন প্রতিবাদ করার কারণে, বিভিন্ন লেখালেখি করার কারণে, ইভেন ম্যাডাম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কারণে আ যখন ২০১৫ সালে ২১শে ফেব্রুয়ারি যখন আমরা প্রতিবাদ সামরিক কর্মকর্তা যখন বালুর ট্রাক দিয়ে তাকে গৃহবন্দী করা হয়েছিল, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমি আমার আ মতো আরো কয়েকজন অফিসার আমরা গিয়েছিলাম। সেই ঘটনার পরে আমি অনেক ধরনের মামলা থেকে শুরু করে অনেক ধরনের আ আ জুলুমের শিকার হয়েছি। এবং ছাত্র আন্দোলনের সময় সরাসরি বিভিন্ন জায়গা থেকে হুমকি থেকে শুরু করে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হাজিরা দিতে হয়েছে। তো এগুলো কোনো কিছুই আমাকে আমার কোনো সেবামূলক কর্মকাণ্ড থেকে আমাকে দূরে রাখতে পারেনি। তাই আমি এখন সরাসরি এই এলাকায় এখন আ আপনাদের সাথে সংযুক্ত হয়ে আমি আমার কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই এবং মোস্টলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে, আমি সেগুলোরও উত্তর দিতে চাই। তবে আমি এখানে চাই যে এই এলাকায় একটি সুন্দর পজিটিভ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে, যেখানে কোনো হিংসা, পারস্পরিক কোনো কলহ বা একজন আরেকজনের দিকে দোষারোপ করা, ঘৃণার তীর নিক্ষেপ করা, একজনের বিরুদ্ধে বাজে বা অপবাদ দেওয়া, আমি তার প্রতিপক্ষ হলাম বলেই তার বিরুদ্ধে যাওয়া, এগুলো থেকে সরে এসে আমি শান্তির বার্তার মাধ্যমে আমি এই এলাকায় রাজনৈতিক আ ভাবে আমি এখানে ভূমিকা রাখতে চাই এবং জনপ্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চাই, সেবামূলক কাজে জড়িত হতে চাই এবং এই এলাকার মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট যদি আমি এই এলাকায় আমি জাতীয় সংসদে যদি আমি নির্বাচিত কোনো সংসদ সদস্য হতে পারি, আল্লাহ যদি আমাকে সেটা করেন, তাহলে আমি এই এলাকার মানুষের যত দুঃখ, কষ্ট, হতাশা, যত সমস্যা আছে, আমি জাতীয় সংসদে সেগুলো বলতে চাই। কারণ আমি মনে করি, আমি বিশ্বাস করি শুধু সংসদ সদস্য হওয়াটাই বড় কথা না। এটা সংসদ সদস্য হলে সে ব্যক্তি হিসাবে বেনিফিশিয়ারি হয়। বাট একজন যোগ্য ব্যক্তি যদি সংসদ সদস্য হয়, যিনি সংসদে যেয়ে জনগণের সমস্যার কথা বলতে পারেন, তারই আমি মনে করি সংসদ সদস্য হওয়া উচিত। যিনি আইন জানেন, আইন প্রণয়ন, কারণ সংসদে যারা যান তারা আইন প্রণয়ন করে থাকেন। আইন প্রণয়নে আইন পাস করে থাকেন। সো যিনি আইন প্রণয়ন যেখান থেকে হবে, সেই জায়গায় যারা থাকবেন, তারা যদি আইন না জানেন, তারা যদি দেশের শাসন ব্যবস্থা না জানেন, তারা যদি নির্বাহী বিভাগের কাজ না জানেন, বিচার বিভাগ সম্পর্কে ন্যূনতম আইডিয়া যদি না থাকে, আ তারপরে সংসদ সম্পর্কে যদি ন্যূনতম সংবিধান সম্পর্কে ধারণা না থাকে, দেশের ইতিহাস সম্পর্কে ধারণা না থাকে, তারা সেই সংসদে যে আমার মনে হয় না গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমি এসব বিষয়ে যেহেতু পড়াশোনা করা আছে আমার, আমি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন চাকরি করেছি। আমি উচ্চশিক্ষা গ্রহণ করেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে। আমার একের অধিক আমি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছি। আমি গবেষণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমার বিভিন্ন পত্র-পত্রিকা, টিভি চ্যানেলগুলোতে আমার লেখালেখি এবং বক্তব্যের মাধ্যমে গত ১০ থেকে ১২ বছর আমি অ্যাক্টিভলি ১ম সারিতে আমি পার্টিসিপেট করে আসছি। সে কারণে দেশের জাতীয় পর্যায়ে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। তো আমি মনে করি আমি যতটা ইফেক্টিভলি সুন্দরভাবে এই কালকিনি, মাদারীপুর, ডাসার, এই মাদারীপুর ৩ এর কষ্টগুলো যতটা সহজে আমি উপস্থাপন করতে পারবো যৌক্তিকভাবে এবং ইফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি, যেটা আমি কানেক্ট করতে পারবো, এটা আমার মনে হয় আমি অন্য কারো চেয়ে হয়তো ভালো পারবো আমি। এটা আমি বিশ্বাস করি। আমি অন্য কাউকে হেয় করার উদ্দেশ্যে বলছি না। আমার বিশ্বাস আমি পারবো এবং আপনারা যারা সাংবাদিক আছেন, আমি আপনাদের কাছেও আমি প্রশ্ন রাখবো যে আপনারা সাংবাদিকরা এত বছর ধরে এখানে কষ্ট করতেছেন। এখান থেকে কয়টা সাংবাদিক আছেন যিনি
কোনো টিভি চ্যানেলের হেড অফ নিউজ হয়েছেন, হেড অফ প্রোগ্রাম হয়েছেন, বড় কোনো স্টাফ রিপোর্টার হয়েছেন, এখান থেকে কয়জন প্রমোশন পেয়ে টিভি চ্যানেলে গিয়েছেন? তার মানে আপনার কি কোনো চ্যানেলেরই কোনো সাংবাদিকই কি যোগ্য ছিলেন না? অবশ্যই আছেন। বিষয় হচ্ছে যে আমরা এই জায়গার যারা অভিভাবক থাকি, তারা আমাদের এলাকার মানুষের জন্য কোনো এভিনিউজ ওপেন করে দেই না। আমি মনে করি কোনো মানুষের জন্য তদবিরের প্রয়োজন হয় না। আপনি একটা মানুষকে সঠিকভাবে গাইড করা, তাকে একটা রাস্তা ওপেন করে দেওয়া, তাকে আপনার যেটা আমরা একজন যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে HR ডিপার্টমেন্ট থাকে, মানব সম্পদ বিভাগ বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ। এই HR বিভাগ বিভিন্ন জায়গায় মানুষের ওই এমপ্লয়িদের ভালো-মন্দ দেখে থাকে। ঠিক তেমনি এই জায়গায় যিনি সংসদ সদস্য হবেন, তার কাছে কিন্তু তিনি কিন্তু এই জায়গার মানব সম্পদের হেড, প্রধান। সো তার দায়িত্ব কিন্তু এই অত্র এলাকায় এই ৩ লক্ষ ৩.৫ লক্ষ যত লোক আছে, জনগণ আছে, প্রত্যেকের উন্নয়ন কিন্তু ওই MP সাহেবের দায়িত্ব। তো তার দায়িত্ব কাকে কিভাবে উন্নয়ন করতে হবে। তার দায়িত্ব যে এই জায়গায় যত সাধারণ মানুষ বিদেশ যাইতে পারে না, দুবাই, লিবিয়া যেতে গতকালকে বাজারে শুনলাম একজন বলল লিবিয়া হয়ে দুবাই একটা সন্তান পাঠিয়েছে, যে সন্তানের কর্মদক্ষতা আছে, তাকে ২৮ লক্ষ টাকা পরিশোধ করতে হয়েছে। বাট আমার কাছে ধারণা মতে আমি জানি, আমি এইটা ১০ থেকে ১২ লাখ টাকার উপরে খরচ হওয়ার কথা না। তো বাকি টাকাগুলো কোথায় যায়? তারপরে আবার সেখানে আবার সমুদ্রে ডুবে অনেকে মারা যায়। সো এই যে আমার এলাকার কর্মদক্ষ মানুষগুলো বিদেশ পাঠানোর ক্ষেত্রেও কিন্তু একজন এমপির কাজ আছে। যেটা আমরা টোটালি ইগনোর করতেছি। আমরা পারি বাংলাদেশে বিভিন্ন সংস্থা আছে, যেখানে প্রশিক্ষণের মাধ্যমে যেমন সেনাবাহিনীতে এগুলো প্রশিক্ষণ করানো হয়। শ্রম মন্ত্রণালয়ের অধীনে অনেক জায়গায় প্রশিক্ষণ করানো হয়। কর্মসংস্থান মন্ত্রণালয় প্রশিক্ষণের সুযোগ আছে। তাকে কর্মদক্ষ করে মন্ত্রণালয়ের মাধ্যমে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করে একজন এমপি কিন্তু, একজন নেতা কিন্তু পারেন ওই ব্যক্তিগুলোকে ভালো, ভালো অরিজিনাল ভিসাগুলো এনে দিতে। এবং যদি মনে করেন আমার এলাকায় আমি যদি ৫০০ ভিসা এনে দিতে পারি, আমার ৫০০ টা পরিবার উন্নত হবে এবং এই ৫০০ লোক বিদেশ যেয়ে আরো ৫,০০০ লোককে নিতে পারবে। তো এরকম প্রতিটা সেক্টরে আমাদের সব জায়গায় কিন্তু আমরা উন্নয়ন করি না। আমরা কি করি? টাকা ছড়ায়া লোকজনকে চাকর বানাই। আপনি দেখেন অতীতে আমাদের যারা এমপি যারা ছিল, বিভিন্ন আমাদের এলাকা না শুধু সব জায়গায় এমপি সাহেবরা কি করেন? লোকজনদেরকে টাকা দেন। কি জন্য টাকা দেন? তিনি যাতে বারবার ওই টাকার আশায় বেকার থাকেন এবং তার কাছেই নির্ভরশীল হয়ে থাকে। কিন্তু কাউকে চাকরি দেন না। এমন কিছু করেন না যাতে সে উপলব্ধি করতে পারে। আমার কালকিনি থেকে কোনো একজন নেতা এখন পর্যন্ত কেন্দ্র পর্যায়ে যাইতে পারেনি। কেন? আপনি দেখেন আমাদের এই ছাত্রদলের একটা নেতা আছে মাহমুদ। সে ঢাকায় পড়াশোনা করছে দেখে এখন কেন্দ্রীয় কমিটিতে ঢুকতে পারছে। আমার এলাকার এখানে আশিকুর রহমান পলাশ, সে ঢাকায় পড়াশোনা করছে বিধায় কেন্দ্রে যেতে পারছে। খন্দকার মাশিকুর রহমান, তিনি রাজেন্দ্র কলেজে ভিপি ছিলেন বলে কেন্দ্রে যেতে পেরেছেন। কালকিনির কলেজে পড়াশোনা করা, কালকিনিতে ছাত্রদল করে কোন ছেলেটা কেন্দ্রের নেতা হয়েছে বলতে পারবেন কেউ আপনারা? কোন সাংবাদিক আমাকে, আপনারা তো সবাই আছেন, কেউ বলতে পারবেন না। তার মানে কি কালকিনি গত ৪০ বছর ৫০ বছরে কি কোনো ছাত্রই কি কেন্দ্রীয় পর্যায়ে নেতা হওয়ার যোগ্য ছিল না? কালকিনি কোন যুব দলের নেতা ছাত্রদল থেকে যুবদল করে সে কেন্দ্রে যেতে পেরেছেন? কালকিনির গত ৪০ বছর না ১০০ বছরে এই কালকিনিতে রাজনীতি করে কোন নেতা, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, কেন্দ্রের নেতা হয়েছে? হয়তো জামাতে কিছু থাকতে পারে ব্যতিক্রম। কারণ তাদের সিস্টেমটা ডিফারেন্ট। কিন্তু আমাদের গতানুগতিক ধারার যত রাজনৈতিক দলগুলো আছে, আমাদের ট্র্যাডিশনাল যে পলিটিক্সটা আমাদের ভারতবর্ষে আছে, সেই ট্র্যাডিশনাল পলিটিক্স এর অংশ হচ্ছে বিশেষ করে আপনার আ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দলগুলা। বামপন্থী, ডানপন্থী যারা আছে। সো সেই জায়গাটা দেখেন কোন নেতা সেন্টারে যায়নি। আমি সেন্টারের কথা বাদ দিলাম। কালকিনির কোন বিএনপির নেতা বলেন একটা, বা আমাকে উদাহরণ দেন যে মাদারীপুর জেলা কালকিনিতে রাজনীতি করে মাদারীপুরের সে সভাপতি হইছে? কাউকে পাবেন না। তার মানে কি এখানে কি কেউ যোগ্য জন্ম নিচ্ছেন না? মাদারীপুর জেলা থেকে কয়জন নেতা আপনি বলেন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন, জয়েন্ট সেক্রেটারি হয়েছেন? পাবেন না কাউকে। তো আর এটা না হওয়ার কারণে আমাদের মধ্যে একটা যানজট তৈরি হচ্ছে। কারণ আমি যদি এখান থেকে না উঠি, আমার এখানে কি আর কেউ বসতে পারবে? আমি ওঠার পরেই না লোকজন এখানে বসার সুযোগ পাবে। আমার কালকিনি উপজেলায় ধরেন আজকে যারা এখানে ফজলুল ফজলুল ব্যাপারী আছেন, মাহবুব মুন্সি আছেন। অনেকদিন ধরে তারা রাজনীতি করে যাচ্ছেন। এই ব্যক্তিগুলো এই ২০, ২৫, ৩০ বছর ধরে রাজনীতি করে এখন পর্যন্ত মাদারীপুর জেলার সভাপতি হইতে পারেন নাই, সেক্রেটারি হতে পারেন নাই। মাদারীপুর জেলার সহ-সভাপতি হতে পারেননি। এখন তারা যদি ওইখান থেকে প্রমোশন পেয়ে বড় পদে না যান, তাহলে ওই মাহবুব মুন্সিও সরতে পারবে আ ওই জায়গায়। আপনার ইউনিয়ন পর্যায়ে যারা নেতা তারা তখন আপনার উপজেলায় পদগুলো পাবে না। আর বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি যদি প্রমোশন না পান, তাদের যদি পদোন্নতি না ঘটে, তখন ওই ইউনিয়নের যারা কর্মী, নেতা আছেন, সহ-সভাপতি আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন, তারা কেউ কিন্তু ওই ইউনিয়নের পরবর্তী পদটা পাবেন না। আমি আলীপুরে গেলাম, এক নেতাকে পেলাম গতকালকে, যিনি একই পদে ২০ বছর ধরে আছেন। আমার